উত্তমদা চলে গেছে অনেক বছর, কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখুন, আজও তিনি সমানভাবে আমাদের মধ্যে রয়েছেন। আমাদের কাছে প্রায় তার একটা জীবন্ত অস্তিত্ব আছে। এটা কত বড় মানুষের লক্ষণ এবং কত বড় সৌভাগ্যের লক্ষণ আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন। উত্তম কুমারের সঙ্গে আমার পরিচয় আমি ফিল্মে আসার আগে থেকে, এবং সেই পরিচয়টাও ওই পারিবারিক ব্যক্তিগত প্রায় সম্পর্কের মতন শুরু হয়েছিল। আমার ভগ্নিপতি ওর বন্ধু ছিলেন, এবং সেই সূত্রে আমার বোনের বিয়েতে বরযাত্রী এসেছিলেন উত্তম কুমার, সেই আমি প্রথম উত্তম কুমারকে দেখি। এবং তারপরে খুব অচিরেই ওই দুই পরিবারের যাতায়াতের প্রভৃতির থেকে ক্রমশ একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু বিশেষ করে যখন আমি ফিল্মে এলাম, ফিল্মে কাজ করছি, একটা দুটো ছবি পেয়েছি, তারপরে জিনের বন্দিনে প্রথম একসঙ্গে কাজ করতে গেলাম, তারই আমাদের সম্পর্কের একদম রং টং গুলো সব পাল্টে গেল। মানে বিশেষ করে আপনাদের গিয়ে এমনিতেই দিনে আমরা সবাই মিলে কাজ করতাম। তারপর সেই ছবিটা হচ্ছে খুব বড় ডিরেক্টরের, অর্থাৎ তপন সিং এর। সেখানে আমরা গিয়ে ওই অভিনয় করা ছাড়া বাকি সমস্ত সময়টাই হয় বেরিয়ে বেড়াতাম, নইলে হই হই করতাম, নইলে গান বাজনা করতাম, কিছু না কিছু করতাম। এবং সেই থেকেই ওর সঙ্গে আমার একটা এমন ধরনের, মানে কি বলবো, একটা বন্ধন তৈরি হলো যেটা সারা জীবনেও নষ্ট হয়নি। অথচ আশ্চর্য, সেই সময় আমাদের সকলেরই এই ফিল্মের একটা প্রায় এমন ধরনের একটা ব্যাপার ছিল যে সব পারিবারিক সম্পর্কের মতন হয়ে যেত। সত্যি কথা বলতে কি, আমাদের ঝগড়া করতে পারত, কেন আমরা জানতাম যেমন বাড়ির লোকের সঙ্গে বাড়ির লোকের ঝগড়া হয়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, সেই রকমই ওর সঙ্গে ঝগড়া করলে আমার সম্পর্কটা নষ্ট হবে। এটা ওগুলো সব সিদ্ধ থাকছে। কত সময় কত এই ধরনের মত পার্থক্য হয়েছে, কিন্তু মনের পার্থক্য হয়েছে কিনা আমি কোনোদিন বলতে পারবো না। অনেক রকম বিভিন্ন বিষয় নিয়ে, তবে বিশেষ করে জানি না, আমার সঙ্গে উত্তম কুমারের একটা বিশেষ করে একটা বোধহয় আলাদা স্নেহের সম্পর্ক ছিল, কারণ ওর বয়সটা আমার থেকে প্রায় 7-8 বছরের বড় ছিলেন উনি আমার থেকে। এবং ওই আমি সবসময় ওর সঙ্গে দুষ্টুমি করতাম, এই করতাম, আর উনি বলতেন এটাকে বের করে দাও তো, তাহলে কাজ করা যাবে না। এইভাবে আমরা একসঙ্গে যখন শুটিং করতাম, কাজ করতাম। এবং আশ্চর্য হচ্ছে যে এই পেশায় দুজন মানে নায়ক, তারা পরস্পরের তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, এটা হতে পারে। এটা যদি বলি তাহলে মিথ্যে কথা বলা যায়। খুবই প্রতিদ্বন্দ্বিতা আমাদের মধ্যে ছিল, কিন্তু সেটা কাজ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, মানে নিজেদের অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু অন্যদিকে এতটাই ঘনিষ্ঠতা সম্পর্কে ছিল, ও তো বললাম প্রায় একটা পরিবারের মতো। ভোরবেলায় এসে ও আমাকে ডাকতে পারতো যে এই চলে অমুক কাজ করতে যেতে হবে। আমি গিয়ে সন্ধ্যাবেলা একটা কোনো জিনিস নিয়ে ওকে কমপ্লেন করতে পারতাম যে যেন এরকম ঘটনা ঘটেছে। ছোটবেলা মোটা হচ্ছে, এটা
অত সুন্দর চেহারাটা নষ্ট করছে, তুমি তো বলতে পারো না ওকে, দেখো না, তুমি তো বলো না কেন ওকে। ও তো নয়, এইসব বিষয়ে খুব সিরিয়াস মানুষ ছিল, কিছু বলেনি তখন। তারপরের দিন ভোরবেলায়, সবে ভোর হয়েছে, আমি তখন সাধারণের একটা বাড়িতে থাকি, আমি দেখছি কে নিচের থেকে আমাকে ডাকছে, আমার ডাক নাম ধরি পুলু বলে, পুলু পুলু বলে কে ডাকছে। আমি বাইরে বারান্দায় গিয়ে দেখলাম উত্তম না। আমি প্রথমটা ভেবেছি বোধ হয় যেরকম আমাদের পরস্পরের কাজে কর্মে কারো বিপদ আপদে যেরকম গিয়ে সবাই মিলে যেতে হয়, সেরকম একটা কোনো কাজে বোধহয় এসেছিল। আমি কি হয়েছে কি, কোথায় যেতে হবে, ওর তুই নিচে আয় না। আমি কি একদম জামাটা ছেড়ে তৈরি হয়ে আসবো, বলো না না, শুধু চরিত্রের উপরে চলে আস। নিচে গিয়ে তাও কিছু বলছে না, একটা ড্রাইভওয়ে, তারপরে রাস্তা, রাস্তায় অব্দি যাওয়ার পর বললো যা গাড়িটার কাছে গিয়ে দেখ। গাড়িটার কাছে গিয়ে দেখলাম যে তোর তোমার একদম নাক ডাকিয়ে ঘুমোচ্ছে গাড়িটা। তো বললো তুমি কালকে বলবি আমায়, আমি আমার নিজের হাঁটা স্যাক্রিফাইস করে ওকে গিরিশ মুখার্জি রোড থেকে তুলেছি, তুলে নিয়ে এসে রেখে হাঁটাবো বলে এতক্ষণ চেষ্টা করে ও গাড়ি থেকে নামিনি। তো আমি তো গিয়ে ওকে, মানে এগুলো আমাদের ছিল বিয়ের মধ্যে, আমি ওকে প্রায় কষে একটা লাথি মারলাম, রে করিসনি কেন, তোর কি মাথায় পোকা নড়ে, তুই কালকে কেন দাদাকে আমার পৌঁছালি বলতো, আমাকে মাঝ রাত্রি গিয়ে তুলেছে, আমরা এটা তো মাঝ রাত্রি, হ্যাঁ আমাকে তুলেছে, এতে কি হয় নাকি। ও তো দেখলি তো, you can take the horse to the water but can you make him drink? উত্তম বরের মৃত্যু দিবস পালন করি, আমি সবসময় ওর জন্মদিন পালন করি। আমি জানি যে উত্তম বরের মৃত্যু নেই, এতদিন ধরে এখনো পর্যন্ত, একটু আগে সৌমিত্রদা বলেছেন যে এত বছর ধরে একটা লোক একটা পপুলারিটির শীর্ষে থাকতে পারে, এরকম নজির কম নেই বলতে গেলে এই ইতিহাসে। যাই হোক, আমাকে অনুরোধ করা হয়েছে যে বসন্ত বিলাস সৌমিত্রদা হিরো ছিল, আমরা 4 জন হিরো ছিলাম, তার মধ্যে সৌমিত্রদা, রবিদা আর অনুপ কুমার, এই কজনে আমরা 4টি মেয়ের সঙ্গে প্রেমে আবদ্ধ হতে যাচ্ছি, এরকম একটা সুন্দর গল্প। একদিন হঠাৎ আমার মনে হলো যে সৌমিত্রদা একটা হিরো, সুন্দর মানুষ, সুন্দর পুরুষ, আর এত সুন্দর একটা গানে লিখ দিয়েছেন আগুন আগুন বলে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে ভাবা যায় না যে একদিনে করেছে, সে বলতে ভুলে গেছেন বা প্রসঙ্গে আসেনি, যে এরকম একটা কঠিন গানকে একদিনে শুনে লিখ করা। যাই হোক, আজকে প্রশস্তি করার দিন নয় সৌমিত্রদা, আজকে যা বলার উত্তমতার সম্পর্কে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে দীনেন্দ্রতে, মানে যিনি ডিরেক্টর, স্ক্রিপ্টটা করেছিলেন বোধ হয় শেখর চট্টোপাধ্যায়। যাই হোক, দীনেন্দ্রকে বললাম যে দেখো, সৌমিত্রদা দেখতে সুন্দর, তারপর কমেডি ফাটিয়ে, অনেকেই ভাবে যে সিরিয়াস রোমান্টিক রিলিজ করে, তার কমেডি জানে। আসলে কমেডি হচ্ছে সম্পূর্ণ অভিনয় না জানলে কমেডিয়ান হওয়া যায় না, এটা অন্য প্রসঙ্গে আলোচনা করা যায়। তার ওপর অপর যে তখন সে মহিলা গ্ল্যামার ওয়ার্ল্ডে আমাদের বেঙ্গলে নাম্বার 1, তার সঙ্গে নানা রকম ঝগড়া, কষি টিআরপি, চ্যাংরামো, যাকে বা কাঁচা বাংলায় বলে, এগুলো আমাদের বাড়ি এবং হোস্টেলের সঙ্গে হচ্ছে। তাতে করে অনেক সিকোয়েন্স আছে যেখানে সুন্দর করে অভিনয়, একটু আমরা খুব ইয়ার্কি মেয়ে ছবিটা করেছি, গল্প করতে করতে খুব ইজিলি, তার জন্য অত সরল হয়েছে এবং হিট করছে। সৌমিত্রদার অপর্ণা তো নিয়ে গেল একটা কোষ, তারপর রবি তার চোখ দিয়ে কথা বলে, এরকম একটা অভিনেতা সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, দাদা বলে ডাকতে পেরেছিলাম, আমি গর্বিত। তার চোখ দিয়েই তো সব হয়ে যায়, মানে
রবিদা একটি মহিলার সঙ্গে প্রেমে পড়েছিলেন, তার নাম ছিলেন মানে এর ব্যক্তিগত নাম ছিল কাজল গুপ্তা, মানে ধীরেন্দ্র। সেখানে প্রেমিকা হয়েছেন রবি। তো এই প্রেমটাকে আপনার সহজভাবে ছবিটা হচ্ছিল খেলার ছলে, যে আমাকে বলল যে তুই তো একটু লিখিস টিকিস, আমি নটিস আমার বন্ধু বান্ধবরা ভালো লেগে বিবাহ অশোক তুই একটা কন্যা ছোট্ট সিন দেখ না রোম্যান্টিক। তখন আমি একটু ভরসা করে রাত্রিবেলায় রাত জেগে টুকরো একটা অংশ ঠিক লিখি একটা শিবানীকে ধরাবার জন্য টুকটাক লিখেছিলাম যে যখন পিসিমা সিনেমার টিকিট কাটতে বলছে তখন আমি না কেটে সেই পয়সাটা আমার প্রেমিকার পেছনে খরচ করবো এবং তাকে নিয়ে একটু গল্প বাছা করবো, সেই অবস্থা চলছে। তো খোবারা মানে দুটো আইডিয়াটা শুরু ভালোই হবে চল, কিন্তু আমি বলবো একটা পুকুরের ধারে নিতে হবে। কেন সেটা হচ্ছে যে আমি পালাবার পথ না পেয়ে কি করতে পারি সেটা দেখা হচ্ছে। পুরোটা শুনে শিবানীও বসলো ঘাটে, অনেক কথা যেমন চিনে বাগান খায় যায়, তারপর ঘাস ছিঁড়ছে রোম্যান্টিক সিকোয়েন্সে দেখা যায় যে হিরো ঘাসের মাথা ছিঁড়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে মানে এই শুরুটা কিরকম একটা পাল্টা, হয় বাগান খায় নয় ঘাস। তো আমি বাগান পাইনি, ঘাস ছিঁড়ি বললো কি মশলা দেখাই হচ্ছে না, পিসিমা সবসময় চোখ আর তোমার আর আমার যদি জানতে পেরে যায় সমস্ত চরিত্র করছিল আমাকে তো পিটিয়ে ছাল তুলে বলেছেন ওদের কাউর সঙ্গে মেলামেশা করবি না, নিজেও অপর্ণার সঙ্গে দেখা করতে না, মানে আমি নামগুলো ভুলে গেছি বলে ওই ব্যক্তিগত নামগুলো বলছি। রবীন্দ্র এই খবরটা যদি ওই মেয়েদের খুব খারাপ হয়ে বলছে, তো কিন্তু তলায় তলায় প্রত্যেকেই টুকটাক করে মেলামেশা করছে। তখন আমি বললাম যে আমি কষ্ট করে তোমার কাছে এসেছি, আমি একদম নকল করলাম প্রায় শম্ভু মিত্রকে, বুঝলেন, আর নাকের মনে কেন তোমার সঙ্গে দেখা করছেন না বলতো, আচ্ছা সরি চোখগুলা বিরাট অভিনেতা, তাকে তার সামনে আমি নকল করছি, ওর সাথে দেখা হয় না কেন, দেখা হওয়া উচিত। তার জন্য ব্যাপার হচ্ছে যে আপনি না মানে কি যে বলবো আজ দেখো তো আমার ওপার থেকে একটা বুড়ো কি যেন দেখছে, মশাই এদিকে কি দেখছেন, ওদিকে তো ছিপ তো বোয়াল মাঝে নিয়ে গেল, অত কথা দুষ্টু, হ্যাঁ দুষ্টু না, হ্যাঁ ভীষণ দুষ্টু দেখছিল আমাদের। তুমি কি মানে সিনেমা যাবে না, বলছে যাবো একটু বাদে, আমার একটা আশা, আমার একটা অ্যাম্বিশন যে তুমি আমার দেখতে খুব সুন্দর ছিল, তো আমার দেখতে খুব সুন্দর ছিল, একটু রোগা ছিল, লাবণ্য ছিল, আমি ঠিক উত্তর দেওয়ার মতো ভঙ্গি করে সমস্যা তুমি আমাকে একবার বলো উত্তম তোমার, এ চলছে ক্যামেরা চলছে, জীবনে বলো তোমাকে উত্তম বই কি বলে চিন্তা হয় না।